জীবনটা খুবই সহজ যদি সেটাকে আপনি সহজ করে নিতে পারেন। আপনি পারবেন আপনার জীবনটাকে খুবই কঠিন বানিয়ে ফেলতে, আবার আপনি পারবেন আপনার জীবনটাকে খুবই সহজ বানাতে। যতই কঠিন সময় আসুক না কেন সবসময় এটাকে পজিটিভ নেবেন। সবসময় এতটুকু চিন্তা করবেন যে আল্লাহ তাআলা হয়তো বা আমার ভালোর জন্য এটা করেছে। তাহলে দেখতে পারবেন যে যতই কঠিন সময় আসুক না কেন তো আল্লাহ তাআলা সেটাকে আবার সহজ করে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। দিস ইজ আন্না। কি অবস্থা সবাই, কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। সকালে উঠে হলো কিছু আদা রসুন কেটে নিচ্ছি। তো এই আদা রসুনগুলো আমার হাজবেন্ড হলো ছুলে দিয়েছিল, তো এখন হলো আমি সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি, কারণ এটাকে আমি ব্লেন্ডার করে নেব। তো এখানে হলো আদা রসুন কাটতেছিলাম আর আমার ননাসের মেয়েদের সাথে কথা বলতেছিলাম, আর এখানে আমার ভাসুর মেয়েও আছে, তো ওদের সাথে কথা বলতেছিলাম। তো আমার ননাসের মেয়েরা আমাদের বাসায় বেড়াতে এসেছে, সেটা তো আপনারা আগের ভিডিওতেই দেখেছেন। আর আমার ননাসের মেয়ের হলো সমবয়সী আমার একটা ভাসুর মেয়ে আছে, তো ও যখন আসে মানে আমার ননাসের মেয়ে আসে তখন ওই আমার ভাসুর মেয়ে সবসময় ওরা একসাথেই থাকে। তো ওদের সাথে কথা বলতে বলতে এখানে হলো আমি আদা রসুনগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, তারপরে এখন আমি ব্লেন্ডার করে নিব। তো আদা রসুনগুলোকে আমি সুন্দর করে ধুয়ে সুন্দর করে ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি। আমি যখনই আদা রসুন ব্লেন্ডার করি তখনই আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করি। তো এই তো আদা রসুনের মধ্যে হলো আমি একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি, তারপর লবণ, এরপর হলো এখানে আমি একটু কালারের জন্য হলুদ ফাঁকি দিয়েছি, এরপর আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো হলুদ ফাঁকিটা টোটালি একটু কালারের জন্য, মানে সুন্দর কালারের জন্য, আর এখানে লবণ আর তেল যে আমি ইউজ করেছি সেটা দিয়েছি হলো আদা রসুনটা ভালো থাকার জন্য। আমরা অনেকেই আছি দেখা যায় রান্না করার পরে আদা রসুনটা ফ্রিজে রাখতে ভুলে যাই, তখন দেখা যায় এই আদা রসুনটা একটু বাইরে থাকলেও নষ্ট হবে না যদি এই যেভাবে লবণ আর একটু তেল দিয়ে ব্লেন্ডার করা হয়। আর আমি হলো অনেক অন্যমনস্ক একজন মানুষ, আমি আদা রসুনটা নামালে আবার ফ্রিজে রাখতে ভুলেই যাই, তো এই জন্য আমি সবসময় এরকমভাবে একটু তেল আর লবণ দিয়ে রাখি, তাহলে দেখা যায় কিছুক্ষণ বাইরে থাকলেও কোনো সমস্যা হয় না। আর আদা রসুনটা কিন্তু আমি সবসময় দুইটা বক্সে রাখি, একটা বক্সে একটু বেশি করে রেখে ডিপে রেখে দিই, আর যেটা আমি সবসময় ব্যবহার করি সেটা হলো ছোট্ট একটা বক্সে রাখি। এটা হলো আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে। আগে হলো একটা বক্সে বেশি করে হলো আদা রসুন রেখে সেটা দিয়ে রান্না করতাম, দেখা যেত যে আদা রসুনগুলো নষ্ট হয়ে যেত। তো মা বলেছে যে ছোট্ট একটা বক্সে হলো আদা রসুন রাখতে, যেটা আমি রেগুলার ইউজ করব সেই জন্য। আর বাকিটা হলো আমি ডিপ করে রেখে দিই, আবার যখন শেষ হয়ে যায় ওইখান থেকে আবার নামিয়ে নেই। তো মায়ের কথা শুনেই চলি আর কি। তো মায়েদের কথা সবসময় বেস্ট হয়, মানে মারা যখন যেটা বলবে দেখবেন সেটাই সেরা। এরপর হলো আমি পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি, আর আমার ননাসের মেয়েদেরকেও খাবার দিয়ে দিয়েছি, মানে সকালের নাস্তাটা ওরা খেয়ে নিয়েছে। এখন হলো আমি বিরিয়ানি রান্না করব, সেজন্য মাংসটা আমি সুন্দর করে ম্যারিনেট করে নিব। তো মাংসটা আমি সকালে ঘুম থেকে উঠে হলো নামিয়ে নিয়েছিলাম, আর এখন সুন্দর করে কেটে ধুয়ে এখন হলো আমি যত যত মশলা লাগবে সেটাই দিয়ে নিয়েছি। এখানে হলো আমি দিয়েছি আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়ো, লবণ, এরপরে দিয়েছি হলো অল্প পরিমাণে জিরা গুঁড়ো, এরপরে দিয়েছি রাঁধুনি যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা দিয়েছি, এরপরে দিয়েছি হলো এখানে সস, তারপরে দিলাম একটু গুঁড়ো দুধ। তো সব কিছু দিয়ে আর তেল দিয়েছি, তো সব কিছু দিয়ে এখন আমি ভালো মতো ম্যারিনেট করে নিব। এই যে ম্যারিনেট করছি মানে হাতে মাখাচ্ছি, এই হাতে মাখানোটাই অনেক টেস্ট হবে। তো অনেকে আছে চামচ দিয়ে মাখা, চামচ দিয়ে মাখালে হবে না, একদম হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপরে হলো আমি প্রেসার কুকারটা চালু করে নিয়েছি। আর এই প্রেসার কুকারটার বয়স হলো 11 বছর, মানে আমার বিয়ের পরপর দিয়ে হলো আমার হাজবেন্ড এই প্রেসার কুকারটা আমাকে কিনে দিয়েছিল। আলহামদুলিল্লাহ এখনো খুব ভালো সার্ভিস দিচ্ছে। আরেকটা চুলায় হলো আমি মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে বিরিয়ানিতে দেওয়ার জন্য। এরপর হলো এখানে আমি একটু মাংস ম্যারিনেট করে নিয়েছি, মানে মুরগির মাংস বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। এখানে একটু মুরগি ফ্রাই করব, এর জন্য মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। ফার্স্টে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, এরপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিয়েছি হলো আমার হাতে বানানো গরমের মশলা, তারপরে দিয়ে দিয়েছি একটু সস, আর সাথে তো লবণ দিতেই হবে, লবণটা কি বলবো। তো তারপর হলে ভালো মতো করে হাতে মাখিয়ে নিয়েছি, আর মাখানোর পরে এখানে আমি হলো একটু পানি দিয়ে যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর যে মশলাটা দিয়েছি এই মাংসটার ভিতরে সুন্দর মতো ঢুকে যাবে যখন আমি সিদ্ধটা করব। যে পানিটা দিয়ে আমি সিদ্ধ বসিয়েছি এই পানিটা একদম শুকিয়ে নিতে হবে। আর এখানে হলো আমি 2 রকমের ব্রেড গাম মানে একসাথে মিশিয়ে নিচ্ছি, একটা হলো বিস্কিটের গুঁড়াই আর আরেকটা সম্ভবত পাউরুটি গুঁড়ার সাথে মানে কালার মিক্স, এটা হলো খুব কালারফুল। তো দুইটা একসাথে মিক্স করে নিলাম। তো তারপরে এখানে হলো আমি বিরিয়ানিটা বসিয়ে দেব। তো মাংসটা হয়ে গিয়েছে, এখন হলো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, আর এখানে তেল আর লবণ দিয়ে নিয়েছি, আর এখন হলো আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এরপরে এখন হলো বলক আসার পরে আমি এখন পোলাও চালটা ধুয়ে সুন্দর মতো এখানে দিয়ে দিলাম। রিসেন্টলি এভাবে আমি পোলাওটা রান্না করে শিখেছি, কারণ আগে হলো যেভাবে রান্না করতাম মানে তেলটা গরম করে তেলের উপরে হলো আমি চালটা ভেজে তারপরে পানিটা দিতাম, আর এখন হলো আমি এই তো পানিটা আগে মানে গরম বসাই তারপরে হলো চালটা দেই।
তো এভাবে পোলাওটা রান্না করলে দেখা যায় পোলাওটা একটু ঝরঝরে ভালো হয়। এরপরে হলো আমি এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি, তো এটা যার যার পছন্দ মতো, আমার তো একটু ভালো লাগে দিলে, তো আমি পরিমাণ মতো অল্প একটু পরিমাণই টেস্টিং সল্ট দিয়েছি। তারপরে এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। তো এখন এখানে মানে পোলাও চালটা বলক আসুক, আর সাইডে হলো আমি মাংসটাকে সুন্দর করে রেডি করে নিই। তো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হলো একটা ডিম আমি এখানে ভেঙে নিয়েছি, আর ডিমটার মধ্যে হলো মাংসটা চুবিয়ে তারপরে হলো ব্রেড গামে গড়িয়ে তারপরে এটাকে আবার ভেজে নিতে হবে। তো এখন হলো আমি সুন্দর করে মাংসটাকে ডিমে চুবিয়ে তারপরে হলো ব্রেড গামে গড়িয়ে নিচ্ছি। তো এভাবে যদি মাংসের পিসগুলো বড় বড় করে কেটে মানে বানানো হয় তাহলে দেখা যায় বিয়ে বাড়ির যে চিকেন ফ্রাইটা সেটাই হয়ে যাবে। তো আমি আজকে হলো একটু ছোট ছোট সাইজের করেছি, যেহেতু বিরিয়ানির সাথে খাবো, তো মনে হলো যে ছোট ছোট করলে ভালো হবে। এই মাংসটার সাথে যদি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো হতো। তো এখন আমার ততটা শক্তি নেই যে মাংসের সাথে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে দিব, এই জন্য এভাবে বানিয়ে নিলাম। তো আপনারা যদি বানান তাহলে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু বেটে তারপরে দিয়ে দিবেন সাথে। তো এখন হলো এই তো আমি ভালো মতো ব্রেড গামে গড়িয়ে এখন হলো মাংসগুলো উঠিয়ে নিচ্ছি, আর খাওয়ার আগে হলো এগুলোকে ভেজে নিব গরম গরম। আমি এমন একটা মানুষ, আমি সব সময় সবাইকে নিয়ে অনেক আনন্দে থাকতে বেশি পছন্দ করি। তো এটা নিজের প্রশংসা করা হবে না, আমি সব সময় এরকম সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে পছন্দ করি। একা একা কখনো আমি থাকতে পারি না। তবে আবার কিছু কিছু সময় আছে একা থাকতে ভালো লাগে, তবে আমার বেশিরভাগ সময় সবাইকে নিয়ে আনন্দ করতে ভালো লাগে। এই তো পোলাও চালটা প্রায় 80% হয়ে গিয়েছে, এখন হলো আমি মাংসটা অ্যাড করে দিব সাথে। তো মাংসটা এভাবেই এত মজা হয়েছিল, তো আমি এখান থেকে কিছুটা মাংস খেয়ে নিয়েছি। তো এই যে যে রান্না করা মাংসটা এত মজা লাগে। তো এখন হলো আমি মাংসটার সাথে সুন্দর করে আমি পোলাওটা মিক্স করে নিব। আমার বিয়ে হয়েছে 15 বছর বয়সে, তো তখন তো একদম বাচ্চাদের মতোই ছিলাম, মানে আমার ভাসুর মেয়ে ভাসুর ছেলেদের সাথে হলো ওদের সাথে আমি খেলাধুলা করতাম। দেখা যায় আমাদের বাসায় কোনো অনুষ্ঠান হতো সবাই একসাথে খেলাধুলা করতাম। তো এখন যেহেতু বাচ্চা কাচ্চা সংসার নিয়ে একটু ব্যস্ত হয়ে গিয়েছি, তো ওদেরকে তেমন একটা টাইম দিতে পারি না। তবে আমার ভাসুর মেয়ে ছেলেরা অনেক মিস করে, বলে যে কাকি তুমি আগের মতো কেন হও না, তুমি আগে কত সবার সাথে খেলাধুলা আনন্দ করতে। তো এখন তো ছোট বাচ্চা নিয়ে দেখা যায় ওকে সামলাতে সামলাতে আমি আর সেই আনন্দটা করতে পারি না। তারপর যতটুকু পারি ওদের সাথে আমি হলো সময় কাটানোর চেষ্টা করি। এই তো আমার 2 ননাসের মেয়ে এসেছে, আমার ভাসুর মেয়ে আছে আমাদের ঘরে, তো আরও ভাসুর ছেলে মেয়ে আসবে। তো ওদের সাথে এই যে কিছুক্ষণ সময় কাটাবো, এটাই হলো ভালো লাগা। তো যখন আমার মানে আয়ান ছিল তখন এত বেশি কষ্ট হতো না, যখন আজান হয়েছে তারপর থেকে একটু ব্যস্তই হয়ে গিয়েছি। কারণটা হলো আয়ান ছোটবেলায় একদমই জ্বালাতো না, মানে খুবই ভদ্র ছিল, আর আমার আজান তো দুষ্ট শিরোমণি। তো ওকে সামলাতে সামলাতে দেখা যায় কোনো কিছু করবো যে সেটা ভালো লাগে না। তো যখন আয়ান ছোট ছিল তখন ওদের সাথে অনেক সময় কাটিয়েছি, রাত জেগেছি, খেলাধুলা করেছি, তারপরে হলো ওদের সাথে মানে একসাথে ঘুমিয়েছি, তো খুবই আনন্দ করেছি। একটা সময় গিয়েছে আমরা সবাই একদম ঢালা বিছনা করে একসাথে ঘুমাতাম। তো সেই দিনগুলো ওরা খুবই মিস করে। মিস করলে এখন কি করব, এখন তো খুবই ব্যস্ত হয়ে গিয়েছি, সংসার বড় হয়ে গিয়েছে। তারপর যতটুকু পারি ওদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, কারণ এই জিনিসগুলোই ওরা মনে রাখবে যখন ওদের বিয়ে হয়ে যাবে, মানে আমার ভাসুর মেয়ে তারপরে হলো ননাসের মেয়েদের বিয়ে হয়ে যাবে, তখন ওরা এই জিনিসগুলোই মনে করবে যে আমার মামি এরকম করতো বা আমার কাকি এরকম করতো। দুঃখ কষ্ট ব্যস্ততা তো সবার জীবনে আছে, তার ফাঁকে ফাঁকে এই যে যে সময়টুকু বের করে সবার সাথে আড্ডা দিচ্ছি সেটাই সব সময় মনে থাকবে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন হলো আমি বিরিয়ানিটা মানে টেবিলে দিয়ে দিব খাওয়ার জন্য। তো খাওয়ার আগে হলো গরম গরম মাংসটাও আমি ভেজে নিয়েছি, এখন হলো আমরা সবাই মিলে খেতে বসে পড়বো। আর এখানে আমার হাজব্যান্ড হলো লেবু কেটেছে, দেখতে পাচ্ছেন একদম এবড়ো থেবড়ো করে লেবু কেটেছে। তো যাই হোক, কেটে তো দিয়েছে সেটাই হবে। তো এরপরে এখানে একটা মানে কোকাকোলা আনা হয়েছিল। তো এখানে দেখেন আমার ছেলে তো একদম ফার্স্টে কোকাকোলা দিয়ে শুরু করে দিয়েছে, মানে খাবারের আগে কোকাকোলা খাবে। তো এই তো এখন কোকাকোলাটা সুন্দর করে ঢেলে নেওয়া হচ্ছে। দেন এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেব। আর আমরা আজকে সকাল থেকে প্ল্যান করেছি, মানে আমরা সবাই একসাথে আজকে কাপড় পরবো। তো আমার যতটা কাপড় ছিল সবগুলোই ওদের পরা হয়ে গিয়েছে। তো এখন কোন কাপড় পরবে সেটা নিয়ে খুবই চিন্তা ছিল। তো আমার আরেক জায়ের থেকে ও হলো কাপড় নিয়ে আসছে পরার জন্য। খাওয়া দাওয়া শেষে হলো সবাই একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এই যে সবাই মিলে আমরা কাপড় পরে নিয়েছি। আর এই যে দেখেন আমরা সবাই মিলে একটু ঢং করতেছিলাম এখানে।
তো ওরা আমার থেকে অনেক ছোট, তারপরেও সবসময় ওদের সাথেই চলার চেষ্টা করি, ওদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করি। সবারই একটা স্পেশাল মামি বা কাকি থাকে, তো আমার মনে হয় আমি হলো ওদের কাছে স্পেশাল একটা কাকি আর মামি। তো এই যে দেখেন আমরা কাপড় পরার পরে আমাদের ঘরের কি অবস্থা, একদম নাজাহাল অবস্থা। তো আমরা এখানে অনেকগুলো ভিডিও করেছি, টিকটক করেছি, তারপর অনেকগুলো পিকচার নিয়েছি। ওরা হলো কখনো ক্যামেরার সামনে আসতে চায় না, এজন্য ওদেরকে আমি ক্যামেরার সামনে আনিও না। তো শুধু কাপড়টা পরেছে সেটাই দেখালাম। সন্ধ্যার দিকে হলো এখানে ওদেরকে একটু কফি বানিয়ে দিচ্ছি, মানে কফি খাওয়া শেষে আমরা সবাই মিলে লুডো খেলতে বসবো। আর এই লুডো খেলা রাত্র 2টা 3টা পর্যন্ত খেলা হবে। তো এখন হলো আমরা একটু কফি খেয়ে নিব, মাঝখানে হলো আমরা একটু রাতের খাবারটা খেয়ে নিই, তারপরে আবার খেলাধুলো শুরু করি। তো আয়নের বাবাও কিন্তু আমাদের সাথে লুডো খেলে, তো আমরা সবাই মিলে অনেক রাত, মানে অনেক রাত পর্যন্ত জেগে লুডো খেলি, খুবই ভালো লাগে। আর ওরা তো মানে 2-3 দিন থাকবে, তারপরে চলে যাবে। তো এই 2-3 দিন ওদের সাথে আর কি একটু রাত জাগছি, এভাবে রাত জাগা হয় না। তো ওরা এসেছে এজন্য যে ঘুমিয়ে পড়লে ওদের খারাপ লাগবে, তো ওদের সাথে একটু রাত জাগছি। তো আমাদের সাথে কিন্তু আজানও রাত জাগে, আজান যতক্ষণ আমরা জেগে থাকবো ততক্ষণ ও জেগে থাকবে, তারপর যখন আমরা ঘুমাবো ও আমাদের সাথে ঘুমায়। তবে আয়ান কিন্তু আগে আগেই ঘুমিয়ে যায়। আমার বড় ছেলেটা এখনো যে বড় হয়ে গিয়েছে, তারপরও মানে একদম শান্ত, কখনো আমাকে একটু জ্বালায় না। তবে আমার ছোট ছেলেটা মানে যত রাত হয়ে যাক ওর সাথে না শুলে ও হলো ঘুমাবে না। আর আমার বড় ছেলে তো একা একাই সুন্দর ঘুমিয়ে পড়ে। এরপরে হলো এই যে দেখেন লাস্টে আমি দেখিয়ে দিই আমার এই যে যে মানে গাছগুলো কিনে এনেছিলাম, টব, তারপর জুটের যেই বাস্কেটগুলো, সবগুলো দিয়ে আমি কিভাবে সাজিয়েছি আর কোথায় কোথায় রেখেছি। তো এই যে আমি গাছগুলো লাগিয়েছিলাম আর গাছগুলো এত সুন্দর লাগতেছিল। এরপরে হলো যে ওয়ালবোর্ড গুলো এনেছিলাম, তো সেটা এই যে এখানে লাগিয়েছি। আর ডাইনিং এর উপরে হলো একদম ছোট যে গাছটা ছিল সেটা আমি এই যে ডাইনিং এর উপরে রেখেছি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।